একাদশ ও দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সমাবয়বতা বা আইসোমেরিজম। এবার প্রথমে আমরা জেনে নিই আইসোমেরিজম বিষয়টা কি বা সমাবয়বতা বিষয়টা কি। একই আণবিক সংকেত, কিন্তু যৌগগুলির যদি ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন হয় তবে সেই রকম যৌগগুলিকে পরস্পরের সমাবয়বী যৌগ বা আইসোমার্স বলে। এবং এই বিশেষ যে ধর্ম, যার ফলে একই আণবিক সংকেতে কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগের উৎপত্তি সম্ভব হয়, সেই বিশেষ ধর্মটাকেই বলা হয় সমাবয়বতা। তাহলে বুঝতে পারলে, তাহলে আইসোমেরিজম কি জিনিস? যে এমন এক বিশেষ ধরনের বৈশিষ্ট্য যার ফলে আণবিক সংকেত এক থাকা সত্ত্বেও ভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগসমূহের উৎপত্তি সম্ভব। তাহলে এই ঘটনাটাকেই আমরা বলছি আইসোমেরিজম। এবং এই ধরনের যৌগগুলোকে পরস্পরের আইসোমার্স বা সমাবয়বী যৌগ বলে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই জিনিসটা। এইবার আমরা দেখে নিই যে এই আইসোমেরিজমটা কে কিভাবে ভাগ করা যায়, শ্রেণী বিভাগটা কিভাবে করা যায়। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করবে, সমাবয়বতাকে এর শ্রেণী বিভাগটা যদি আমরা করি তাহলে দুটো মেইন ভাগে আমরা ভাগ করতে পারি। দুটো প্রধান ভাগ কি কি? একটাকে বলা হচ্ছে গঠনগত সমাবয়বতা, দু নম্বরটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। তাহলে সমাবয়বতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। একটাকে বলা হলো গঠনগত সমবায়বতা বা স্ট্রাকচারাল আইসোমেরিজম, আর আরেকটাকে বলা হলো ত্রিমাত্রিক সমবায়বতা বা স্টিরিও আইসোমেরিজম। তাহলে সমবায়বতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারলাম। একটাকে বললাম আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজম, অর্থাৎ স্ট্রাকচারের বিভিন্নতার জন্য যে সমবায়বতার সৃষ্টি হচ্ছে। আরেকটাকে বললাম কি স্টিরিও আইসোমেরিজম, ত্রিমাত্রিক বিন্যাসের বিভিন্নতার জন্য যে আইসোমেরিজম হচ্ছে তাকে বললাম আমরা স্টিরিও আইসোমেরিজম বা ত্রিমাত্রিক সমবায়বতা। এবার গঠনগত সমবায়বতাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এখানে 6টা ভাগ দেওয়া হয়েছে। কি কি ভাগগুলো এক এক করে আমি লিখে দিয়েছি, এ বি সি ডি ই এফ, এই 6টা। কি কি? 1 নাম্বার হলো শৃঙ্খল গঠিত সমবায়বতা, বি নাম্বার বলেছি অবস্থান গঠিত সমবায়বতা, সি নাম্বার বলেছি কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা বা ফাংশনাল গ্রুপ গঠিত সমবায়বতা, ডি নাম্বার বলেছি মেটামেরিজম, ই নাম্বার মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমবায়বতা, আর এফ নাম্বার হচ্ছে টটোমেরিজম। তাহলে স্ট্রাকচারাল আইসোমেরিজমকে আমরা 6টা ভাগে ভাগ করছি। কটা ভাগ? 6টা। কি কি ভাগ তার এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি। আর যে ত্রিমাত্রিক সমবায়বতা তাকে আবার আমরা 3টে ভাগে ভাগ করেছি। কি কি? একটাকে বললাম আলোকীয় সমবায়বতা বা অপটিক্যাল আইসোমেরিজম, বি নাম্বার ভাগটাকে বললাম আমরা জ্যামিতিক সমবায়বতা বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, আর আরেকটাকে বললাম এটা একটা স্পেশাল ভাগ। একে আলাদা করেও আলোচনা করা যায় এবং আমরা আলাদা করেই একে আলোচনা করব পরবর্তীতে। সেটাকে বলা হচ্ছে কনফরমেশন ঘটিত সমবায়বতা বা কনফরমেশনাল আইসোমেরিজম। কেন এটাকে আলাদা করে আলোচনা করব? কারণ আমরা কনফরমেশনগুলোকে কিভাবে লিখি সেটাকে আমাদের আগে জানতে হবে। জেনে নিয়ে যদি ওটাকে আমরা করি তখন আমাদের কাছে সেই জিনিসটা বুঝতে অনেক সহজতর হবে। আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমি যে প্রথম ভাগটা গঠনগত সমবায়বতা, সেই ভাগটা তোমাদের সঙ্গে আমি কিন্তু আজকে আলোচনা করব। এবার ধৈর্য ধরে আমরা সেগুলোকে লক্ষ্য করব। এবার তাহলে আমরা গঠনগত সমবায়বতা এর যে বিভিন্ন ভাগগুলি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই গঠনগত সমবায়বতা বলতে আমরা কি বুঝি, অর্থাৎ স্ট্রাকচারাল আইসোমেরিজম বলতে আমরা কি বুঝি। আণবিক গঠনের পার্থক্য আছে, ফলে কি হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম আলাদা হয়ে যাচ্ছে, যদিও আণবিক সংকেতটা এক। তাহলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে গঠনগত সমবায়বতা এবং সেই ধরনের যৌগগুলোকে বলা হচ্ছে গঠনগত সমাবয়বী যৌগ। বুঝতে পারলে? তাহলে আণবিক গঠনের বিভিন্নতার জন্য যদি সমবায়বতা সৃষ্টি হয় তখন আমরা তাকে বলতে পারি গঠনগত সমবায়বতা। ঠিক আছে, এবার এই গঠনগত সমবায়বতার প্রথম ভাগটা
তাকে বলা হচ্ছে শৃঙ্খল গঠিত সমবায়বতা। কি সমবায়বতা? শৃঙ্খল গঠিত। নামটা থেকে তোমাদের কিন্তু এই জিনিসটা একদম পরিষ্কার যে কার্বন শৃঙ্খলের বিভিন্নতার জন্য যে সমবায়বতা সৃষ্টি হয়, অর্থাৎ আণবিক সংকেতটা এক হবে কিন্তু কার্বন শৃঙ্খলটা আলাদা আলাদা হবে, ফলে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো আলাদা হবে। তাহলে তখন যে সমবায়বতার সৃষ্টি হবে তাকে বলা হবে শৃঙ্খল গঠিত সমবায়বতা। বুঝতে পেরেছো? একটা উদাহরণ তোমাদের আমি দিচ্ছি, দেখো আণবিক সংকেতটা হচ্ছে C5H12। তোমরা জানো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে যদি কার্বন 5টা হয় তাহলে তার সংকেতটা হবে C5H12, কারণ 2n+2, তাহলে 2n মানে 10 + 2 মানে 12 হচ্ছে। তাহলে এই আণবিক সংকেত দিয়ে দেখো কয় রকমের কার্বন শৃঙ্খল হতে পারে। দেখা যাচ্ছে 3 রকমের কার্বন শৃঙ্খল হতে পারে। এটা একদম লম্বা কার্বন চেন। এরকম লম্বা কার্বন চেনের ক্ষেত্রে N শব্দটা বসে, N অক্ষরটা বসে, N। এবার কটা কার্বন আছে? 5টা। আর এটা কি যৌগ? একটা অ্যালকেন, এই জন্য লেখা হচ্ছে N পেন্টেন। তোমরা জানো নামকরণটা তো তোমাদের ক্লাস 10এও ছিল যে অ্যালকেন হলে তাদের নামের শেষে কি বসে? N। তাহলে N বসে, তাহলে 5টা কার্বন আছে, তাহলে পেন্টেন। আর লম্বা চেন হলে একটা ছোট হাতের N বসে, তাহলে এর নাম হয়ে যাচ্ছে N পেন্টেন। বুঝতে পারলে তো কথাটা? এটাকে বলা হচ্ছে আইসোপেন্টেন। দেখো এখানেও 5টা কার্বনই আছে, আর এরকম গ্রুপ যদি থাকে তখন তাকে আইসো বলা হয়। তাহলে কার্বন আছে 5টা, এরকম গ্রুপ থাকার জন্য সেটা আইসো হচ্ছে। যদি 4টা থাকতো তাহলে হতো আইসো বিউটেন। যেহেতু 5টা আছে তাহলে এর নাম হলো আইসো পেন্টেন। তাহলে এর নাম হলো আইসো পেন্টেন। তাহলে কার্বন শৃঙ্খলটা আলাদা হয়ে গেল। আবার এরকম কার্বন শৃঙ্খল হতে পারে, একটা কার্বনকে ঘিরে চারদিকে 4টা মিথাইল গ্রুপ আছে, তখন তাকে এই স্পেশাল স্ট্রাকচারটাকে বলা হয় নিও। কিন্তু কার্বন 5টা আছে, তাহলে এর নাম হচ্ছে নিও পেন্টেন। তাহলে দেখো শৃঙ্খল গঠিত সমবায়বতা তাহলে কি হলো? কার্বন শৃঙ্খলের বিভিন্নতার জন্য একই আণবিক সংকেতের যৌগ কিন্তু ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে, ভিন্ন ভিন্ন গঠনে থাকতে পারে। তাহলে একটা স্পেশাল টাইপের গঠনগত সমবায়বতা হচ্ছে শৃঙ্খল গঠিত সমবায়বতা। ঠিক আছে? সেখানে তাহলে আণবিক সংকেতটা কিন্তু গঠনগুলো আলাদা, ন্যাচারালি তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম ভাগটা। এই ভাগটাকে বলা হলো আমাদের শৃঙ্খল গঠিত সমবায়বতা। ঠিক আছে? এবার দ্বিতীয় ভাগটা নিয়ে আলোচনাটা লক্ষ্য করো। এবার আমরা বি নাম্বার ভাগটা দেখব। বি নাম্বার ভাগটা কি? অবস্থান ঘটিত সমবায়বতা। যদি কার্যকরী গ্রুপটা সেম হয় বা কোনো একটা প্রতিস্থাপক যদি সেম হয় এবং সেটা যদি কার্বন শৃঙ্খলের বিভিন্ন অবস্থানে অবস্থিত হয়, ফলে ভিন্ন ভিন্ন সমাবয়বী যৌগ সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? তাহলে একই সমগণীয় শ্রেণীর আন্ডারে কিন্তু সেটা সাধারণত হতে হবে, তাদের আণবিক সংকেতটাও এক হবে, কিন্তু কার্বন শৃঙ্খলের বিভিন্ন পজিশনে ওই কার্যকরী গ্রুপটা বা ফাংশনাল গ্রুপটা বা প্রতিস্থাপকটা অবস্থিত হবে। তার ফলে যে তার মানে অবস্থানের ভিন্নতা সৃষ্টি হবে। এর ফলে যে সমবায়বতা সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো C3H6O। এই আণবিক সংকেতের দেখো দুটো অ্যালকোহল আমরা এখানে লিখেছি। এইখানে দেখো কার্বন শৃঙ্খলে প্রথমেই ওইস মূলকটা যুক্ত। এখানে ফাংশনাল গ্রুপটা কি? হাইড্রোক্সিল। তার মানে এটা অ্যালকোহল, অ্যালিফেটিক অ্যালকোহল। এখানে 1 নং কার্বনের সঙ্গে ওইস গ্রুপটা যুক্ত আছে, তাহলে 3টে কার্বন আছে আলটিমেটলি, তাহলে প্রোপান 1 অল। আর এখানে দেখো কার্যকরী গ্রুপটা কার্বন চেনের 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটাকে বলা হচ্ছে প্রোপান 2 অল। তাহলে দেখো কার্যকরী গ্রুপটা এখানে ওইচ, এরও যে আণবিক সংকেত এরও তাই আণবিক সংকেত, কিন্তু কার্বন শৃঙ্খলের বিভিন্ন অবস্থানে কার্যকরী মূলকটা অবস্থিত আছে। এই কারণে এটাকে বলছে অবস্থান গঠিত সমবায়বতা। তাহলে গঠনগত সমবায়বতার একটা বিশেষ ভাগ হলো অবস্থান গঠিত সমবায়বতা। আরেকটা উদাহরণ নিচ্ছি, দেখো আমরা একটা বেঞ্জিন বলয় নিলাম, এখানে একটা মিথাইল নিলাম, এখানেও একটা মিথাইল নিলাম। পাশাপাশি পজিশন গুলোকে তোমরা জানো, সেটাকে বলা হয় অর্থ। পাশাপাশি বেঞ্জিন বলে যদি পাশাপাশি গ্রুপ উপস্থিত থাকে তাহলে তখন তাকে অর্থ বলা হয়। তাহলে এটার নাম অর্থ ডাইমিথাইল বেঞ্জিন। এরই আরেকটা নাম হচ্ছে অর্থ জাইলিন। তাহলে এর নাম হচ্ছে ও জাইলিন।
অর্থোজাইলিন। একে বলা হলো কি? অর্থোজাইলিন। হলো পাশাপাশি পজিশনে আছে। এবার এরকম হতে পারতো, এখানে আছে মিথাইল আর এইখানে আছে, এই পজিশন দুটোকে পরস্পরের সাপেক্ষে বলা হয় মেটা, তাহলে তার নাম হতো কি? মেটা জাইলিন। তাহলে এটাকে বলা হতো মেটা জাইলিন, এটাকে বলা হলো মেটা জাইলিন। আরেকটা তো এরকম হতে পারত, এখানে একটা মিথাইল আছে আর একটা মিথাইল আছে নিচে, তাহলে পরস্পর বিপরীতে আছে, তখন তাকে বলা হতো প্যারাজাইলিন। তাহলে তখন তাকে কি বলা হতো? প্যারাজাইলিন। সবগুলোর দেখো আণবিক সংকেত কিন্তু এক। কার্বন দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে কার্বন কিন্তু আছে হচ্ছে 8টা। হাইড্রোজেন দেখো কয়টা আছে? 1 2 3 4 4 আর 3 7 আর 3 10, হাইড্রোজেন আছে কিন্তু 10টা। তাহলে আণবিক সংকেতটা সেম, কিন্তু গঠনগুলো কি কি হতে পারতো? এটা একটা হতে পারতো, এটা একটা হতে পারতো, এটা একটা হতে পারতো। তার মানে এরাও এক ধরনের গঠনগত সমবায়বতা, কিন্তু বেঞ্জিন বলয়ের ভিন্ন ভিন্ন অবস্থানে এখানে পার্শ্ব শৃঙ্খলটা অবস্থিত আছে। পার্শ্ব শৃঙ্খলটা এখানে কি? মিথাইল দুটো অবস্থিত আছে, কখনো তারা পাশাপাশি, কখনো একটা অন্তর, কখন বিপরীত দিকে। তোমরা জানো পাশাপাশি থাকলে তখন তাকে অর্থ বলা হয়, একটা বাদে থাকলে তখন মেটা বলা হয়, আর যখন বিপরীত দিকে থাকে তখন প্যারা বলা হয়। আর এদেরকে স্পেশালি বলা হয় জাইলিন বা ডাইমিথাইল বেঞ্জিন। প্রথমটাকে বলা হচ্ছে তাহলে অর্থোজাইলিন, এটাকে বলা হচ্ছে মেটাজাইলিন, আর এটাকে বলা হচ্ছে প্যারাজাইলিন। তাহলে আণবিক সংকেত তো সেম, কিন্তু মিথাইল গ্রুপগুলোর অবস্থান পরস্পর থেকে আলাদা, ফলে তাদের ধর্মগুলো আলাদা হবে। তাহলে এই ধরনের সমবায়তাকে বলা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। বুঝতে পারলে? পজিশনাল আইসোমেরিজম। তাহলে একে বলা হলো অবস্থান ঘটিত সমবায়বতা বা পজিশনাল আইসোমেরিজম। পরিষ্কার বুঝতে পারলে? এবার পরের ভাগটা দেখো। এবার আমরা থার্ড ভাগ বা তৃতীয় ভাগটা, সি নাম্বার ভাগটা দেখছি। এটা কি বলা হয়েছে? কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়বতা, অর্থাৎ ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। এক্ষেত্রে কি হবে? আণবিক সংকেতটা এক হবে, কিন্তু কার্যকরী মূলক দুটো আলাদা হবে। কার্যকরী মূলক আলাদা হয়ে যাওয়া, তাহলে তাদের ধর্মগুলো অল টুগেদার আলাদা হয়ে যাবে। এবার দেখো উদাহরণ আমি দুটো নিয়েছি, এখানে একটা উদাহরণ নিয়েছি আমি। C3H6O, এই সংকেত দিয়ে একটা অ্যালকোহল লেখা যাচ্ছে, সরি ভুল বললাম, C2H6O, এই সংকেত দিয়ে একটা অ্যালকোহল লেখা যাচ্ছে, এই সংকেত দিয়ে একটা ইথার লেখা যাচ্ছে। এটা ইথানল, এটা ডাইমিথাইল ইথার। তাহলে দেখো এখানে কার্যকরী মূলকটা হচ্ছে OH, এখানে কার্যকরী মূলকটা হচ্ছে ইথার গ্রুপ। তাহলে দুটো ভিন্ন ভিন্ন যৌগ, কার্যকরী মূলক দুটো আলাদা। তাহলে এটা কোন ভাগে বললো? কার্যকরী মূলক গঠিত সমবায়বতার আন্ডারে পড়লো। ঠিক আছে, আবার দেখো আরেকটা উদাহরণ নিয়েছি, C2H4O2, এটা দিয়ে একটা অ্যাসিড লেখা যায়। দেখো কার্বন দুটোই আছে 2, হাইড্রোজেন দেখো 3 আর 1 4টা আছে, অক্সিজেন দুটো আছে, অক্সিজেন দুটো আছে। এটা দিয়ে লেখা যায়, এটার নাম তোমরা জানো অ্যাসিডিক অ্যাসিড, যার আইউপিএসি নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আবার দেখো এইটা লেখা যায়, এটার নাম কি? মিথাইল ফরমেট। আইউপিএসি নাম কি? মিথাইল মিথানোয়েট, মিথাইল মিথানোয়েট আইউপিএসি নিয়মে। তাহলে দুটো এর, এটা হচ্ছে এস্টার যৌগ, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো আণবিক সংকেত এক, কিন্তু ফাংশনাল গ্রুপ দুটো কিন্তু আলাদা। তাহলে এরা কোন গ্রুপে বললো? কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা বা ফাংশনাল গ্রুপ কন্টেইনিং আইসোমেরিজম। বুঝতে পেরেছো? তাহলে এটাও কিন্তু গঠনগত সমবায়বতার একটা বিশেষ রূপ। তাহলে 3টে বুঝলে। এবার 4 নম্বরটায় আমরা আসি, সেটা হচ্ছে মেটামারিজম। এটা মুছে দিচ্ছি আমি। এবার আমরা কোনটায় আসবো? 4 নম্বরে। তাকে কি বলা হচ্ছে? মেটামারিজম। তাহলে এবার আমরা এটার মধ্যে চলে আসি, মেটামারিজমের মধ্যে। যদি দ্বি ফাংশনাল গ্রুপ হয়, অর্থাৎ এমন একটা ফাংশনাল গ্রুপ যার যোজ্যতা 2, তার যদি দুদিকে ভিন্ন ভিন্ন কার্বন শৃঙ্খল যুক্ত থাকে, যেমন ইথার হতে পারে, কিটোন হতে পারে, ইত্যাদি ইত্যাদি, বা সেকেন্ডারি অ্যামিন হতে পারে, তাহলে দেখা যাবে দুই দিকে যদি ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন হবে, অর্থাৎ তাদের ধর্মগুলো কিন্তু আলাদা হবে। ঠিক আছে? তাহলে এই বিশেষ ধরনের যে সমবায়বতা, তাকেই বলা হচ্ছে মেটামারিজম।
আর এই যৌগগুলোকে পরস্পরের কি বলা হচ্ছে? মেটামার বলা হচ্ছে। দেখো একটা উদাহরণ লক্ষ্য করো। CH3 CH2 O CH2 CH3 লেখা যায় 1 নাম্বার। এদিকেও ইথাইল মূলক আছে, এদিকেও ইথাইল মূলক আছে। এবার দেখো আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে লিখলাম CH3 O CH2 CH2 CH3। এটার নাম তোমরা জানো কি? ইথোক্সি ইথেন। এটার নাম কি? মিথক্সি প্রোপেন। হয়ে গেল। আরেকটা দেখো লেখা যায় CH3 O CH CH3 CH3 1 2 এটা 3, তাহলে 2 মিথক্সি প্রোপেন। তাহলে দেখো 3 রকমের হচ্ছে। তাহলে কি হলো? এই যে দ্বিফাংশনাল গ্রুপ, দ্বিযোজী গ্রুপ, তার দুই দিকে ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত হওয়ার ফলে এই ধরনের সমবায়বতার সৃষ্টি হলো। এই স্পেশাল টাইপের সমবায়বতাকে, এই স্পেশাল টাইপের গঠনগত সমবায়বী যৌগগুলোকে কি বলা হচ্ছে? পরস্পরের মেটামার বলা হচ্ছে। এদেরকে বলা হচ্ছে পরস্পরের মেটামার। ইথারের ক্ষেত্রে এটা হবে, কিটোনের ক্ষেত্রে এগুলো হবে, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এগুলো হবে। অর্থাৎ যেখানে যেখানে দ্বিফাংশনাল গ্রুপ আছে তার উভয় সাইডে ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকার দরুন এই ধরনের সমবায়বতার কিন্তু সৃষ্টি হবে। বোঝা গেল? এবার পরের ভাগটা লক্ষ্য। এবার আমরা 5 নাম্বার ভাগ মানে নাম্বার ভাগ নিয়ে আলোচনা করব। সেটাকে কি বলা হচ্ছে? মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমবায়বতা। অর্থাৎ একটা যৌগ হবে মুক্ত শৃঙ্খল যৌগ, আরেকটা যৌগ হবে বদ্ধ শৃঙ্খল যৌগ। যেমন দেখো CH3 CH ডাবল বন্ড CH2, এর সংকেত কি? আণবিক সংকেত C3H6, অ্যালকিন একটা। এর বদলে দেখো আমরা এটা লিখতে পারি, কারণ এটাও CH2 এটাও CH2 এটাও CH2, তার মানে ওটাও কি C3H6 হচ্ছে। তাহলে এটা একটা মুক্ত শৃঙ্খল যৌগ, এটা একটা বদ্ধ শৃঙ্খল যৌগ। তাহলে এই ধরনের সমবায়বীগুলোকে পরস্পরের কি বলবো? মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমাবয়বী যৌগ। বুঝতে পেরেছো? তেমনি ভাবে দেখো বিউট-2-ইন, তার বদলে সাইক্লোবিউটেন লেখা যায়। এরও আণবিক সংকেত C4H8, দুটোরই আণবিক সংকেত কিন্তু C4H8। তাহলে একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল যৌগ, একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল যৌগ। কারণ তোমাদের আমি আগে যে বেসিক অর্গানিক কেমিস্ট্রি পড়িয়েছি সেখানে কিন্তু আমি বলেছিলাম দ্বিবন্ধন তুল্যাঙ্ক পড়িয়েছিলাম। সেখানে তোমরা দেখেছিলে একটা দ্বিবন্ধন মানে একটা হচ্ছে রিং। তাহলে এখানে দ্বিবন্ধনের বদলে একটা রিং হয়ে গেল। তাহলে এই ধরনের সমবায়বতাকেই বলা হচ্ছে মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমবায়বতা। অর্থাৎ একটা রূপ হবে মুক্ত শৃঙ্খল রূপ, আর একটা রূপ হবে বদ্ধ শৃঙ্খল রূপ। বুঝতে পারলেন? এবারে লাস্ট ভাগ তাকে বলা হচ্ছে টটোমারিজম। সেইটা সম্পর্কে এবার আমরা আলোচনা করব, সেটা খুব ভালো করে লক্ষ্য করব। এবার তাহলে গঠনগত সমবায়বতার যে লাস্ট ভাগ যাকে বলা হচ্ছে টটোমারিজম, সেটা সম্পর্কে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এই ভাগটা আগের যে 5টা ভাগ তোমরা পড়লে ABCDE, অর্থাৎ শৃঙ্খল গঠিত, অবস্থান গঠিত, কার্যকরী গ্রুপ গঠিত, মেটামারিজম এবং মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল আইসোমারিজম, তার সঙ্গে এই ভাগটার কিন্তু টটোমারিজমের বেসিক্যাল কিছুটা পার্থক্য রয়েছে, ডিফারেন্স রয়েছে। কি পার্থক্য রয়েছে? আগের যে আইসোমারগুলো দেখলে তারা কিন্তু বিনিময়যোগ্য ছিল না, তাদের মধ্যে কিন্তু কোনো গতিশীল সাম্যাবস্থা বিরাজ করেনি। আমরা কিন্তু কখনো সেই আলোচনা করিনি। কিন্তু দুটো গঠনগত সমবায়বী, দুটো ভিন্ন কার্যকরী গ্রুপ যুক্ত যৌগ যদি পরস্পরের সঙ্গে পরস্পর রূপান্তরযোগ্য হয় এবং তাদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে, তাহলে ওই গঠনগত কার্যকরী গ্রুপ গঠিত সমাবয়বীগুলোকে পরস্পরের টটোমার বলা হয় এবং এই বিশেষ ধর্মকে বলা হয় টটোমারিজম। তাহলে তোমরা আরেকবার শুনে নাও। তাহলে টটোমারিজম একটা স্পেশাল টাইপের হচ্ছে গঠনগত সমবায়বতা, যেখানে দুটো গঠনগত সমবায়বী যাদের কার্যকরী গ্রুপ দুটো আলাদা, তারা পরস্পর কি হবে? রূপান্তরযোগ্য হবে, একটা রূপ আরেকটা রূপে রূপান্তরিত হবে এবং তাদের মধ্যে কি হবে? একটা গতিশীল সাম্যাবস্থা রচিত হবে। সেই সাম্য মিশ্রণে যে রূপভেদটার স্থায়িত্ব বেশি সেটাকে অধিক পরিমাণে পাওয়া যাবে, আর যার স্থায়িত্ব কম তাকে কম পরিমাণে পাওয়া যাবে।
অনেক সময় এই রূপভেদগুলো তাদের স্থায়িত্বের উপর নির্ভর করে তাদেরকে কিন্তু আইসোলেটেড করা যায় বা আলাদাও করা যায় বা পৃথকীকরণও করা সম্ভব হয়ে গেছে। তাহলে এই ধরনের যে সমবায়বতা তাকেই বলা হচ্ছে টটোমারিজম, ঠিক আছে। আর ওই রূপভেদগুলোকে পরস্পরের টটোমার বলা হচ্ছে। তাহলে বুঝলে জিনিসটা? একে আবার 3 ভাগে ভাগ করব আমরা। মূলত অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা 3টা ভাগের আলোচনা এখানে করব। এদের মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ভাগ তাকে বলা হচ্ছে কিটো ইনল টেটোমেরিজম। তো সেই ভাগটা আছে, তার সঙ্গে আরো 2টো ভাগ আছে, দেখে নাও, এখানে নামগুলো আমি লিখে দিয়েছি, নাইট্রো অ্যাসিনাইট্রো এবং নাইট্রোসো অক্সিমিনো। তাহলে 3 রকমের ভাগ আছে এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? কিটো ইনল, অর্থাৎ একটা কিটো রূপ হবে আর একটা ইন অল, মানে ইনযুক্ত অল, অর্থাৎ দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল, ইনল। এদের মধ্যে পারস্পরিক রূপান্তর হবে, অর্থাৎ কিটো রূপটা ইনল রূপে, আবার ইনল রূপটা কিটো রূপে ট্রান্সফার হবে এবং তাদের মধ্যে একটা সাম্যাবস্থা রচিত হবে বা থাকবে। এবার দেখো, এরকমই একটা এক্সাম্পল আমি কিন্তু নিচে দিয়েছি। তার আগে দেখো যে টটোমারিজম যদি হতে হয় তাহলে কতগুলো বৈশিষ্ট্য ওই যৌগটার থাকতে হবে। কি কি বৈশিষ্ট্য? তার মধ্যে ওই কার্যকরী গ্রুপের সাপেক্ষে অবশ্যই আলফা হাইড্রোজেন পরমাণু কমপক্ষে একটা উপস্থিত থাকতেই হবে। অর্থাৎ কার্যকরী গ্রুপের পাশের যে কার্বনটা তার মধ্যে অবশ্যই কমপক্ষে একটা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। তাকে আমরা বলছি আলফা হাইড্রোজেন পরমাণু। যেমন ধরো এই রূপটার যদি এটা কার্যকরী গ্রুপ হয়, তাহলে পাশের এই কার্বনটা কি? আলফা কার্বন। এই কার্বনটাকে আমরা কি বলতে পারি? আলফা। তাহলে আলফা হাইড্রোজেন পরমাণু, তার মধ্যে দেখো কমপক্ষে একটা আলফা হাইড্রোজেন পরমাণু কিন্তু কমপক্ষে থাকতেই হবে। তাহলে এটা প্রথম শর্ত। শর্ত নম্বর 2 কি বলেছে? যৌগের অণুতে কার্যকরী গ্রুপটা এমন হবে সেখানে কার্বনের সঙ্গে একটা তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ হবে। এবার তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু কারা হতে পারে? এরকম পরমাণু যারা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ হবে, সেটা একটা অক্সিজেন হতে পারে, সেটা একটা নাইট্রোজেন হতে হবে। যেমন এখানে দেখো অক্সিজেন আছে, তেমনি ভাবে এদের মধ্যে নাইট্রোজেন হতে পারে। তাহলে সেখানে আরেকটা শর্ত দিল, সেটা কি? যে এই যৌগে যে ফাংশনাল গ্রুপটা থাকবে সেটা এমন ফাংশনাল গ্রুপ হবে যেখানে কার্বন পরমাণুটা একটা তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ থাকবে। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে ওই কার্যকরী গ্রুপের পাশে আলফা হাইড্রোজেনের উপস্থিতি আবশ্যক, কমপক্ষে একটা। আর সেই যৌগে যে কার্যকরী মূলকটা থাকবে সেখানে কার্বনটা অবশ্যই একটা তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ হবে। আরেকটা আমরা শর্ত রূপে লিখতে পারি যে এখানে 1,3 হাইড্রোজেন শিফট হবে। কি হবে? 1,3 হাইড্রোজেনের শিফট হবে, ঠিক আছে। শিফটটা কি হবে? 1 থেকে 3 শিফট হবে। আলফা হাইড্রোজেনটা কত? 1 নম্বর পজিশন থেকে কয় নম্বর পজিশনে গিয়ে চলে যাবে? 3 নম্বর পজিশনে চলে যাবে। লক্ষ্য করো, কিটো ইনল টেটোমেরিজম দিয়ে তোমাদের আমি বোঝাচ্ছি জিনিসটা। এটা একটা যৌগের উদাহরণ, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এই যৌগটার নাম কি? ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এবার দেখো এইটা একটা কিটো গ্রুপ, এই গ্রুপটা একটা কিটো গ্রুপ। তার পাশের যে কার্বনটা সেটা তাহলে আলফা কার্বন, তার সঙ্গে যে যুক্ত হাইড্রোজেন তাহলে এটাই আলফা হাইড্রোজেন। এবার দেখো এই হাইড্রোজেনটা তার ইলেকট্রন জোড়াটাকে এইখানে দিয়ে দিল, তাহলে এই বন্ধনটা কি হয়ে যাবে? দ্বিবন্ধন। এবার কি হলো? এই যে পাই বন্ধনটা এটা গিয়ে অক্সিজেনের উপরে উঠে গেল, তাহলে অক্সিজেনটা মাইনাস হয়ে গেল আর এই হাইড্রোজেনটা এই পজিশন থেকে শিফট হয়ে এই পজিশনে চলে এলো। তাহলে এই কার্বনটাকে যদি 1 বলি, এটাকে যদি 2 বলি, তাহলে অক্সিজেনটাকে 3 বলছি। তাহলে হাইড্রোজেনটা কোথা থেকে কোথায় শিফট হলো? 1 নং কার্বন থেকে 3 নাম্বার যে অক্সিজেনটা আছে তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু তাতে শিফট হয়ে গেল। এই জন্য এই শিফটটাকে আমরা বলছি 1,3 শিফট। এই শিফটটাকে আমরা কি বলছি? 1,3 শিফট। আবার তাহলে দেখো এই যে এবার এই কাঠামোটা কেন এরকম হলো? কারণ এই যে ওইচ মূলক যেটা হবে, এই হাইড্রোজেনটা যখন এখানে শিফট হবে, এই পাই বন্ধনটা যখন ভেঙে যাবে তখন এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে আর এই গ্রুপটা কিটোনের বদল OH হয়ে যাবে। তখন একটা ইন হবে আর একটা OH হয়ে যাবে। তাহলে ইনযুক্ত অল, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনল। ইন আর অলকে একসঙ্গে বললে আমরা কি বলতে পারছি? ইনল। এবার এই OH মূলকটা পরের যে এই যে এস্টারের যে কিটো গ্রুপটা তার কিন্তু পাশে আছে, দেখো। ফলে এদের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ধন রচিত হবে, ফলে এই রূপ ভেদের স্থায়িত্ব কিন্তু বেশি হবে।
এই জন্য দেখো সাম্যটা কোন দিকে সরে থাকবে, ডান দিকে সরে থাকবে। সাম্যটা এই ক্ষেত্রে এই রূপটার পরিমাণ বেশি হবে, এই রূপটার পরিমাণ কিন্তু কম হবে। অর্থাৎ এক্ষেত্রে ইনল রূপটা বেশি পরিমাণে পাওয়া যাবে, কিটো রূপটা কিন্তু কম পরিমাণে পাওয়া যাবে, যে কথাটা তোমাদের আমি বলছিলাম। ঠিক আছে, তাহলে এটা কিসের উদাহরণ হলো? কিটো ইনল টটোমারিজমের উদাহরণ হলো। আরেকটা উদাহরণ আমরা নিতে পারি। আমরা এরকম নিচ্ছি CH3 C ডাবল বন্ড CH, এখানে একটা আলফা হাইড্রোজেনের উপস্থিতি দিলাম, আবার এই জায়গাটা করলাম C ডাবল বন্ড, এই দিকটা আবার করলাম হচ্ছে CH3। তাহলে একটা ডাইকিটোন যৌগ, এটা একটা ডাইকিটোন যৌগ। দেখো এবার এখান থেকে কি হতে পারে, এই আলফা হাইড্রোজেনটা ইলেকট্রন জোড়াটা এখানে দিয়ে দিল, এই পাই বন্ধনটা এটার উপরে উঠে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, এই জায়গাটা নিচের থেকে লিখি, এটা CH3 থাকবে, এইটা হয়ে যাবে হচ্ছে OH, এটা তাহলে কি হয়ে যাবে OH, তাই হবে কি না? আর এখানে হয়ে যাবে দ্বিবন্ধন, এখানে হয়ে যাবে দ্বিবন্ধন, কারণ এই জোড়াটা এখানে চলে এসছে, আর এই পাই বন্ধনটা খুলে O মাইনাস হয়ে গেছে, সেখানে এই প্রোটনটা শিফট হয়ে গেছে। তাহলে এটা যদি 1 বলি, এটা যদি 2 বলি, তাহলে এটা 3, তাহলে 1 3 শিফট হলো, বোঝা গেল? এবার তাহলে এই জায়গাটা কি হয়ে গেল, CH একটা হাইড্রোজেন থাকলো, তারপরে কি হয়ে যাবে C ডবল বন্ড CH3। এখন তোমরা বলতে পারো এই হাইড্রোজেনের শিফটিংটা এইদিকে যেমন হতে পারতো, সিমিলারলি কিন্তু এইদিকে হতে পারতো, কারণ দুটোই কিন্তু কিটো গ্রুপ। আর এই মিডিলে যে CH2 গ্রুপটা আছে তার আম্লিকতা কিন্তু এই যে আলফা হাইড্রোজেন গুলো তার থেকে অনেক বেশি, কারণ এটা দুটো কার্বনিল গ্রুপ দ্বারা ফ্ল্যাঙ্কড করা আছে, অর্থাৎ দুপাশে দুটো কার্বনিল গ্রুপ আছে, ফলে এই হাইড্রোজেন গুলোর অ্যাসিডিটি এই হাইড্রোজেন গুলো থেকে বেশি। এই কারণে আলফা হাইড্রোজেন কিন্তু এক্ষেত্রে এইটা শিফট হবে, এরা কিন্তু শিফট হবে না। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এইরকম একটা রূপ পাওয়া যাবে, তাহলে এটা হবে কিটো রূপ, এটা হবে ইনল রূপ। বুঝতে পেরেছো? তাহলে এইরকমই, তাহলে এটাকে বলা হচ্ছে কিটো ইনল টটোমারিজম। বুঝতে পারলে? এবার যে বাকি দুটো রূপ আছে, বাকি দুটো ধরনের টটোমারিজম আছে, সেই আলোচনা তোমাদের সঙ্গে খুব সংক্ষেপে করছি, তোমরা ধৈর্য ধরে লক্ষ্য করো। এবার আলোচনার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। লাস্ট দুটো ভাগ, একটা হলো নাইট্রো অ্যাসিনাইট্রো, আর একটা হলো নাইট্রোসো অক্সিমিনো, এই দুই ধরনের টটোমারিজম, সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। একটা একটা করে উদাহরণে আমি নিয়েছি, যেহেতু কিটো ইনল টটোমারিজমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটা আমরা বিস্তৃত আলোচনা করলাম, এই দুটোকে খুব সংক্ষেপে আলোচনা করছি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 নম্বর ক্ষেত্রে একটা নাইট্রো রূপ হবে, একটা অ্যাসিনাইট্রো রূপ হবে। দেখো এরকম একটা নাইট্রো যৌগ নিয়েছি। এবার নাইট্রো গ্রুপটা জানো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ফলে এই হাইড্রোজেন গুলোর কিন্তু আম্লিক চরিত্র হবে। তাহলে এই যে নাইট্রো গ্রুপের যে আলফা পজিশনে যে কার্বনটা আছে তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন গুলোর কি হবে, আম্লিক চরিত্র হবে। ফলে এ কি হবে, ইলেকট্রন জোড়াটা দান করবে এখানে, ফলে এই যে পাই বন্ধনটা ভেঙে গিয়ে অক্সিজেনের উপরে ইলেকট্রন জোড়াটা উঠে যাবে, ফলে O মাইনাস হবে এবং এই হাইড্রোজেনটা শিফট হয়ে এখানে চলে যাবে, যেমন এরকম গেছে। তাহলে এই পজিশনটাকে যদি 1 বলি, এটাকে 2 বলি, এটাকে 3, তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে হাইড্রোজেনটা 1 3 শিফট হয়েছে, অর্থাৎ আলফা পজিশন থেকে তড়িৎ ঋণাত্মক পরমাণুতে শিফট হয়েছে। আগের ক্ষেত্রেও তাই হচ্ছিল, এক্ষেত্রেও তাই হয়েছে। এই রূপটাকে তাহলে নাইট্রো রূপ বললাম, আর এটাকে বলছি অ্যাসিনাইট্রো। এর আম্লিক চরিত্র আসে জন্য ওই মূলকটা এখানে আম্লিক, এদেরকে ধাতু দ্বারা প্রতিস্থাপিত করা যায়, এই জন্য এই রূপটাকে অ্যাসিনাইট্রো রূপ বলা হচ্ছে। বুঝতে পেরেছো কথাটা? তাহলে নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম এটা হলো। পরেরটা কি আছে, নাইট্রোসো অক্সিমিনো। নাইট্রোসো মানে N ডাবল বন্ড, এই গ্রুপটাকে বলা হয় নাইট্রোসো গ্রুপ। তাহলে দেখো এর পাশে যে কার্বনটা, তার সঙ্গে যে হাইড্রোজেনটা আছে তার আম্লিক চরিত্র হবে এই গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটির জন্য। এই আলফা হাইড্রোজেনটা একই রকম ভাবে শিফটিং হয়ে অক্সিজেনের উপরে চলে যাবে, ফলে এখানে OH গ্রুপে সেটা পরিণত হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও দেখো 1 2 3, তাহলে শিফটিংটা কিন্তু 1 থেকে 3 তে হচ্ছে, অর্থাৎ কার্বনের থেকে তড়িৎ ঋণাত্মক পরমাণুতে শিফটিং হচ্ছে। তাহলে এখানে নাইট্রোসো যৌগ থেকে অক্সিমিনো, অক্সিম বা অক্সিমিনো যৌগে ইন আছে, শুধু অক্সিম নয়, ইন যুক্ত অক্সিম, তাহলে অক্সিমিনো, এই যৌগগুলোকে বলা হচ্ছে কি অক্সিমিনো যৌগ। তাহলে নাইট্রোসো থেকে অক্সিমিনো যৌগে রূপান্তরিত হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু শিফটিংটা 1 থেকে 3 তে হচ্ছে, এবং কার্বন পরমাণুর হাইড্রোজেনটা তড়িৎ ঋণাত্মক যে পরমাণুটা কার্বনের সঙ্গে যুক্ত ছিল তাতে শিফটিং হয়ে যাবে। তাহলে সবগুলো রূপই বুঝতে পারলে। তাহলে টটোমারিজম যে সমবায়বতগুলো, গঠনগত সমবায়বতা 5 রকমের আগে পড়লাম, তার থেকে কিন্তু এই টটোমারিজমটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এটা একটা স্পেশাল টাইপের গঠনগত সমবায়বতা, যেখানে দুটো রূপভেদ
যাদেরকে পরস্পরের টটোমার বলা হচ্ছে, তাদের ফাংশনাল গ্রুপগুলো কিন্তু আলাদা হবে এবং সেখানে আলফা হাইড্রোজেনটা শিফটিং হয়ে তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণুতে চলে যাবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আলফা হাইড্রোজেনের উপস্থিতি বাধ্যতামূলক হচ্ছে এবং এমন একটা তড়িৎ-ঋণাত্মক পরমাণু থাকবে যেটা কিনা কার্বন ডাবল বন্ড ও হতে পারে বা কার্বন ট্রিপল বন্ড এন হতে পারে, এইরকম গ্রুপ, যাদের ক্ষেত্রে, যার ফলে কি হবে, যারা এই তীব্র ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ফলে আলফা পজিশনের হাইড্রোজেনটার কি হবে, এক্ষেত্রে আম্লিক চরিত্র থাকবে, তারই শিফটিং হবে। শিফটিং হয়ে কোথার থেকে যাবে, 1 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে যাবে, অর্থাৎ কার্বনকে ছেড়ে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হবে। এই ধরনের শিফটকে বলা হচ্ছে 1,3 শিফট। তাহলে টটোমারিজম এক বিশেষ ধরনের গঠনগত সমবায়বতা, যেখানে দুটো সমবায়বী যৌগ পরস্পর রূপান্তরযোগ্য, একটা আরেকটাতে রূপান্তরিত হচ্ছে, এটার থেকে যেমন এটা হবে, এটার থেকে আবার তেমনি এটা হবে, কিন্তু তাদের মধ্যে একটা কি হবে, আলটিমেটলি একটা সাম্যাবস্থা রচিত হবে। সেই সাম্য মিশ্রণে যে রূপটার স্থায়িত্ব বেশি সেটা বেশি পাওয়া যাবে, যে রূপটার স্থায়িত্ব কম সেটা কম পরিমাণে পাওয়া যাবে। বুঝতে পেরেছো? এবং তাদেরকে অনেক সময় সেপারেটও করা যায়। বুঝতে পেরেছো? তাহলে এই যে বিশেষ ধরনের ফাংশনাল গ্রুপ ঘটিত গঠনগত সমবায়বতা, তাকেই বলা হচ্ছে টটোমারিজম, আর ওই যৌগগুলোকে পরস্পরের টটোমার বলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই এটা পরিষ্কার হলো। এইবার দেখো, যদি কোনো টটোমারিজমের ক্ষেত্রে কোনো একটা রূপভেদ মোটামুটি এক্সক্লুসিভলি পাওয়া যায়, অর্থাৎ প্রায় 100%ই পাওয়া যায়, অন্য রূপভেদটাকে পাওয়াই যায় না, তাহলে সেই রকম টটোমারিজমকে সিউডোট্রপিজম বলা হচ্ছে। তখন তাকে কি বলা হচ্ছে, সিউডোট্রপিজম বলা হচ্ছে। বুঝতে পারলে কথাটা? তাহলে যদি এমন একটা হয়, যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, সিউডোট্রপিজমের উদাহরণ, তোমরা ফেনলের নাম তো সবাই শুনেছ। আমি যদি এরকম ভাবে লিখি, দেখো ভালো করে লক্ষ্য করো, এর দুটো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা তাহলে কি এখানে দিয়ে দিল ইলেকট্রন জোড়াটা, আর এইটা চলে গেল এখানে, তাহলে এখানে 1, এটা 2, এটা 3 হচ্ছে, দেখো শিফটিংটা। তাহলে কি পাবো আমরা ফেরত, এখানে হয়ে যাবে এটা OH, তার বিনিময়ে এখানে দ্বিবন্ধন হয়ে যাবে, এটা দ্বিবন্ধন ছিল, এটা ছিল, তার মানে কিটো রূপ থেকে আমরা ইন অল রূপ পেলাম। আর এটা কি ফেনল, এইটার থেকে এটা স্থায়িত্ব অনেক বেশি, কারণ এইটার অ্যারোমেটিক চরিত্র আছে, এটার অ্যারোমেটিক চরিত্র নেই, কারণ এখানে দ্বিবন্ধন আছে 2টা, তাহলে এটা অ্যারোমেটিক নয়, কিন্তু এখানে দ্বিবন্ধন আছে 3টে, মানে 6টা পাই ইলেকট্রন আছে, তাহলে এটা অ্যারোমেটিক, তাহলে এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক নয়, তাহলে এর স্থায়িত্ব অনেক বেশি, ফলে এটা প্রায় 100%ই পাওয়া যাবে। এইরকম টটোমারিজমকে বলা হচ্ছে সিউডোট্রপিজম। কি বলা হচ্ছে, সিউডোট্রপিজম। তাহলে বোঝা গেল? তাহলে এই আলোচনাটা আজকে তাহলে এখানেই শেষ করছি। আশা করি এই গঠনগত সমবায়বতার বিষয়টি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়েছে এবং এটা নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ নেই। তারপরেও যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা তোমাদের যে স্পেশালাইজড হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা আমাকে কিন্তু জানাতে পারো। আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি।